প্রিয় সহকর্মীরা, কেমন আছো তোমরা সবাই? ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকার এক সামরিক পরিবারের ঘরে জন্ম নেয় একটি শিশু, নাম তারেক রহমান। সে তখন জানত না তার জীবনের প্রতিটি অধ্যায় জড়িয়ে থাকবে একটি দেশের ইতিহাসের সঙ্গে। ১৯৭১, দেশ উত্তাল, স্বাধীনতার ডাক এসেছে রেডিওর তরঙ্গে। তার পিতা মেজর জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা। Awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. সেই সময় শিশুটির বয়স অল্প, কিন্তু ইতিহাস তার কাঁধে এসে পড়ে নির্মমভাবে। অন্যান্য মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে তাকেও, তার মা ও ভাইকে গ্রেফতার করা হয়। বন্দিত্বের অন্ধকারে সে হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতার জন্য কারাবন্দী হওয়া সর্বকনিষ্ঠদের একজন। সেই কারাগারের দেয়ালে যেন তার ভবিষ্যতের রাজনীতির বীজ রোপিত হয়। সময় এগোয়। স্কুল জীবন শেষ করে তারেক ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ক্লাসরুমে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কার্ল মার্কসের চিন্তাধারা আর বাস্তব জীবনের স্বৈর শাসনের দমন পীড়ন, বই আর বাস্তবতা মিলেমিশে তার মধ্যে গড়ে তোলে প্রশ্ন করার সাহস। ১৯৮৬, এরশাদ সরকারের পাতানো নির্বাচনের বিরুদ্ধে যখন দেশ ফুঁসছে, তখন তরুণ তারেক রহমান গৃহবন্দিত্ব এড়িয়ে হাজির হন প্রেস ক্লাবে। তিনি প্রকাশ্যে বলেন কিভাবে রাষ্ট্রযন্ত্র বিরোধী আন্দোলন দমনে ব্যবহৃত হচ্ছে। এর মূল্য দিতে হয় দ্রুত। মাকে সঙ্গে নিয়ে একাধিকবার গৃহবন্দী করা হয় তাকে, কিন্তু কণ্ঠ স্তব্ধ হয় না। রাজপথই হয়ে ওঠে তার স্কুল। ১৯৮৮ সালে তিনি যোগ দেন বিএনপিতে, গাবতলী উপজেলা ইউনিটের একজন সাধারণ সদস্য হিসেবে। কোনো বিশেষ পরিচয়ের সুবিধা নয়, নিজে বেছে নেন তৃণমূলের কঠিন পথ। মানুষের সঙ্গে মিশে সংগঠন গড়ে তুলে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯১, মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ান তিনি। সেই নির্বাচন বদলে দেয় ইতিহাস। বাংলাদেশ পায় প্রথম নারী প্রধানমন্ত্রী। কিন্তু ক্ষমতার কেন্দ্রের আলো ছায়ায় থেকেও তারেক রহমান বেছে নেন সংগঠকের নীরব ভূমিকা। ব্যক্তিগত জীবনে ১৯৯৪ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার জোবায়দা রহমানের সঙ্গে, একজন চিকিৎসক, একজন সহযোদ্ধা। তাদের কন্যা জাইমা জারনাজ রহমান তার জীবনের আরেকটি আশার নাম। বগুড়ায় তিনি দেখান ভিন্ন এক রাজনীতি। ১৯৯৩ সালে গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচনের আয়োজন করে তিনি প্রমাণ করেন দলীয় গণতন্ত্র সম্ভব। সেই মডেল ছড়িয়ে পড়ে অন্যান্য জেলায়। ২০০১ সালের আগে ঢাকায় গড়ে তোলেন গবেষণা ও নীতি বিশ্লেষণের একটি কেন্দ্র। স্থানীয় সমস্যা, সুশাসন, মানুষের প্রত্যাশা সবকিছু উঠে আসে আলোচনায়। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পায়। তবু তিনি মন্ত্রী বা সংসদ সদস্য হন না। তার লক্ষ্য একটাই, তৃণমূলকে শক্তিশালী করা। ২০০৫, দেশ জুড়ে তৃণমূল সম্মেলন। উপজেলা থেকে উপজেলা শোনেন কৃষকদের কথা, প্রবীণের কষ্ট, শিক্ষার্থীর স্বপ্ন। সরকারি ভর্তুকি, বয়স্ক ভাতা, প্লাস্টিক ব্যাগ বিরোধী উদ্যোগ, নারী শিক্ষার প্রসার, সব বার্তা পৌঁছে দেন মানুষের কাছে। হাজার হাজার চিঠির জবাব দেন নিজ হাতে। ২০০৭, আবার অন্ধকার নামে। সামরিক সমর্থিত শাসনের সময় তাকে গ্রেফতার করা হয়। নির্যাতন, মিথ্যা মামলা সবই আসে একসাথে। মাকে দেশ ত্যাগে বাধ্য করার চাপ, অসুস্থ শরীর নিয়ে শেষ পর্যন্ত যেতে হয় বিদেশে। নির্বাসনও তাকে থামাতে পারে না। ২০০৯ সালে তিনি হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। ২০১৮ সালে যখন বেগম খালেদা জিয়া কারাবন্দী, তখন দলের হাল ধরেন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। দূর দেশে থেকেও তিনি নেতৃত্ব দেন আন্দোলনে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের ডাক হয়ে ওঠে তার কণ্ঠ। দীর্ঘ নির্বাসনের পর আসছে এক প্রতীক্ষিত মুহূর্ত। ২৫ ডিসেম্বর, বহু বছরের প্রবাস জীবনের ইতি টেনে তারেক রহমান ফিরছে নিজ দেশের মাটিতে। সেই প্রত্যাবর্তন শুধু একজন নেতার ঘরে ফেরা নয়, এটি হবে তার সমর্থকদের কাছে আশার প্রতীক, রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি একটি সময়ের, একটি সংগ্রামের, নির্বাসন ও প্রত্যাবর্তনের এবং ক্ষমতার বাইরে থেকেও নেতৃত্ব দেওয়ার এক দীর্ঘ যাত্রার গল্প।